প্রথম কথা হচ্ছে আইনগত ব্যত্যয় করেছে কিনা বিএনপি এটা জানার জন্য আগে প্রথমে রাখতে হবে যে এটা আইনসম্মত বিষয় কিনা। আমাদের দেশ পরিচালিত হয় একটা সংবিধানের অধীনে এবং যে সদস্যরা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু এই সংবিধানের বিধান মোতাবেকই হয়েছেন। এর সঙ্গে আরেকটি আইন সংযুক্ত, সেটি হচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972। এমপিরা যে শপথ নেন আমাদের সংবিধানে সন্নিবেশিত করা আছে যে কোন শপথটা তারা গ্রহণ করেন। রাষ্ট্রের বিভিন্ন পদে অধিকারী ব্যক্তিরা কিন্তু সংবিধান সম্মত তৃতীয় তফসিলে বর্ণিত শপথ গ্রহণ করে থাকেন। আমাদের তৃতীয় তফসিলে সদস্যদের জন্য একটি মাত্র শপথ আছে, যেটি স্পিকার পড়াবেন। বিদ্যমান বাস্তবতায় যেহেতু স্পিকার নেই এবং যেহেতু ডেপুটি স্পিকার নেই, সুতরাং আমাদের সংবিধানের 148(2) কয় অনুচ্ছেদে বলা আছে যে এরকম ক্ষেত্রে 3 দিনের মধ্যে যদি স্পিকার কিংবা ডেপুটি স্পিকার কিংবা তাদের মনোনীত প্রতিনিধি কোনো সদস্যের শপথ পড়াতে ব্যর্থ হন, তাহলে প্রধান নির্বাচন কমিশনার 4র্থ দিন থেকে 6ষ্ঠ দিনের মধ্যে তাদের শপথ পড়াবেন। কোন শপথটি পড়াবেন সেটি হচ্ছে আমাদের সংবিধানের তৃতীয় তফসিলে বর্ণিত শপথ। সুতরাং যেহেতু সাংবিধানিকভাবে এই বিধানটি 148(2) ক অনুচ্ছেদ অনুসরণ করে বিএনপির সদস্য নির্বাচিত হওয়ার এবং গেজেট প্রকাশের পরও 3 দিন পর্যন্ত অপেক্ষা করেছেন শুধুমাত্র সংবিধানের ওই অনুচ্ছেদটি যথাযথ প্রতিপালনের জন্যে, তো আমি তো মনে করি সংবিধান রক্ষা করেই বিএনপি যাত্রা শুরু হয়েছে এবং বিএনপির সংবিধান মেনে যাত্রা শুরু হওয়ার কারণেই তারা সংবিধানে বর্ণিত শপথটি গ্রহণ করেছেন। একটা কথা মনে রাখতে হবে, আমাদের সংবিধান কিন্তু দেশের মূল আইন, সবচেয়ে প্রধানতম আইন। অন্য সমস্ত আইন কিন্তু এই সংবিধানের অধীনে প্রণীত। আর রাষ্ট্রপতি কর্তৃক যে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ, আমি একজন আইনজীবী হিসেবে বলি এই আদেশটা যে তখন রাষ্ট্রপতি আদেশ জারি করেছেন, এই আদেশটি জারি করা রাষ্ট্রপতির এই এখতিয়ার আছে কিনা সেটাও একটা প্রশ্ন। এই কারণে সংবিধান যখন না থাকে তখন রাষ্ট্রপতি একমাত্র অধ্যাদেশ জারি করতে পারেন এবং সেটা কিন্তু এরকম সময় না, অত্যন্ত স্বাভাবিক। এই রাজনৈতিক সরকার এখন যখন গঠন হলো, 2টা পার্লামেন্টের মধ্যেকার যদি কোনো প্রয়োজন হয় কোনো আইন প্রণয়নের জন্যে, তাহলে কিন্তু রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবেন সংবিধানের বিধান মোতাবেক। তাহলে মোটা দাগে বিএনপির এই কার্যক্রম থেকে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা সাংবিধানিক বিধিবিধান প্রতিপালন করছেন এবং সাংবিধানিক বিধিবিধান প্রতিপালন করছেন বলেই তারা আপাত দৃষ্টিতে এবং এই যে জুলাই সনদের যে শপথ, সে শপথটি তারা গ্রহণ করেননি। বিএনপি কিন্তু এখনও পর্যন্ত বলেননি যেটা করেননি, বরং আমি মনে করি বিএনপি যৌক্তিকভাবে বলেছে যে সংবিধান সংশোধনের পরে, সংবিধানে পার্লামেন্টে এগুলো আলোচনা করার পরে, তারপরে যে আইনি প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা হবে পার্লামেন্ট সদস্যদের ভোটে এবং তাদের মতামতের ভিত্তিতে, তখন এটা সাংবিধানিক ভিত্তি পাবে এবং সেই সাংবিধানিক ভিত্তি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। আমি তো মনে করি এই স্ট্যান্ডটা একজন সংবিধানের একজন চর্চাকারী হিসেবে আমি মনে করি এটা মোর যৌক্তিক। আর একটি কথা বলে রাখি, এটা আমি একজন আইনজীবী হিসেবে প্রথম থেকেই বলে আসছি যে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ছাড়া কোনো আদেশ জারির কোনো ক্ষমতা নেই এখন। আর এই যে অধ্যাদেশ এবং যে জুলাই সনদের ব্যাপারটা, এটা হচ্ছে রাজনৈতিক ঐক্যমত। এই রাজনৈতিক ঐক্যমত যদি কোনো কারণে আনুষ্ঠানিকভাবে নাও হতো, তবুও তো বিএনপি 31 দফার মধ্যে অনেক সংস্কারের কথা বলেছিল যা তারা করবেন। তো সুতরাং আমার মনে হয় যে মূল বিষয় হচ্ছে টেকনিক্যাল বিষয় না গিয়ে, বরং বিএনপি তাদের নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী তাদের সংবিধান সংস্কার, আইন সংস্কার, আমাদের দুর্নীতি দমন কমিশন, আজকে নির্বাচন কমিশন, মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করা, আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার, এগুলোতে কি কাজ করে সেগুলো আমাদের দিকে ফোকাস করা উচিত। আর এই ডিবেটটা তো আলটিমেটলি পার্লামেন্টে হতেই পারে। সব নতুন সদস্যরা যারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছে তারা তো বলতেই পারে যে আমরা তো সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছি, আমরা তো অন্য কোনো হিসেবে নির্বাচিত হইনি, জনগণ তো আমাদেরকে ভোট দেয়নি। হ্যাঁ, তবে একথাও সত্যি, জুলাই সনদের আলোকে প্রণীত যে বিষয় সেগুলো তো মানুষের প্রত্যাশা যে এগুলো পূরণ হবে। কিন্তু আমি মনে করি সাংবিধানিক কাঠামোর মধ্যে এগুলো ঢুকিয়ে তারপরে যদি সেগুলো প্রতিপালন করা হয়, তাহলে কখনো এই সাংবিধানিক কিংবা এই আইনি বিষয়টা জটিলতা কম হবে।